জাতীয়তাবাদ দেশপ্রেম নামক শব্দের ভেলকিতে অর্ধসত্য মিথ গল্পগাথাকে ইতিহাস বলে চালিয়ে দেওয়া যায়। ছাত্রদের সিলেবাস বদলে দেওয়া যায়। শাসকের ইতিহাস মানলেই সে দেশপ্রেমী, প্রশ্ন করলেই তাকে দেশদ্রোহী বলা যায়। ভারতীয় সংস্কৃতির নাম করে হিন্দু রক্ষণশীল সংস্কৃতিকেই একমাত্র ভারতীয় বলে প্রচার চালানো যায়। ধর্মীয় জাতীয়তাবাদ আর সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে বুলডোজারকে পাল্টা অস্ত্র হিসেবে যেমন খুশি প্রয়োগ করা যায়। আইনের শাসনের বদলে শাসকের শাসনকে শেষ কথা বলে প্রতিষ্ঠা করা যায়। দৃষ্টি ঘোরানোর জন্য আত্মনির্ভর ভারতের স্লোগান দেওয়া যায়। করোনা তাড়াতে জনগণকে থালা বাসন বাজাতে বলা যায়। নির্বাচনী আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের সময় অকাতরে টাকা বিলি করে ভোট কেনায় সিদ্ধপীঠ হয়ে ওঠা যায়। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কবজায় নিয়ে তাকে রাজনীতির কৌশল বলে প্রোপাগান্ডা চালানো যায়। দেশের অতিকায় এক শিল্প গোষ্ঠীকে ঢালাও পাইয়ে দিয়ে বিনিময় রাজনীতির কেনাবেচার হাটে সেই গোষ্ঠীকে এটিএম এর মতন ব্যবহার করা যায়। কিন্তু 7 মণ তেল পুড়িয়েও যেমন রাধাকে নাচানো যায় না, তেমনি বেদনাদায়ক সত্যি হলো দেশের অর্থনীতিকেও পতনের হাত থেকে বাঁচানো যায় না। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গুজরাটি ব্যবসায়ী জুটির কাঁধে চেপে ভারতের জিডিপি ওপর থেকেই সিটি গোল্ডের গয়নার মতন যতই চকচক করুক, সেটা আদৌ সোনা নয়। ভারতের অর্থনীতিতে নিঃশব্দে যে ধস নেমেছে তাকে দেশের অর্থনীতিতে প্রতি বিপ্লব বলা যেতেই পারে। যেই বৈদেশিক মুদ্রার ভান্ডারকে ভারতের অর্থনীতির মেরুদণ্ড বলা যায়, সেই ভান্ডারই এক ধাক্কায় তলানিতে ঠেকেছে। পরপর 2 সপ্তাহ ধরে দেশের ফরেক্স রিজার্ভ আশঙ্কাজনক হারে কমেছে। কেন্দ্রীয় ব্যাংক আরবিআই 14 নভেম্বর যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে স্পষ্ট উঠে এসেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এখন লাল সংকেতের ছায়া। ভারতের রিজার্ভের সব থেকে বড় অংশ হলো ফরেন কারেন্সি অ্যাসেট, আর এতেই ঘটেছে বিরাট পতন। কেন এমন আকস্মিক পতন সেটাই বলবো। 2025 সালের অক্টোবর মাসে ভারত প্রায় 76 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মালপত্র আমদানি করেছে। টাকার হিসেবে যা প্রায় 6 লক্ষ কোটির কাছাকাছি। স্বাধীনতার পর থেকে এক মাসে এত বেশি আমদানি ভারত কখনো করেনি। অর্থনীতির পরিভাষায় এটাই ভারতের অল টাইম হাই মার্চেন্ডাইজ ইম্পোর্ট। রেকর্ড গড়া এই আমদানি মানে আত্মনির্ভর ভারতের স্লোগানে গোবর বুদ্ধির অন্ধ ভক্তদের ভুলিয়ে রাখা হলেও সত্যি এই যে বিদেশি পণ্যের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছি আমরা। ঘটনাচক্রে ঠিক এই সময় এনডিএ বিহারে বাম্পার জয় পেয়েছে। নীতিশ কুমার আর নরেন্দ্র মোদীর নামে বিজেপি বিপুল ভোট কুড়িয়েছে। এনডিএকে ভোট দেওয়া বহু মানুষের যুক্তি বিশ্বগুরু আছেন বলেই বিশ্বজুড়ে ভারতের দাপট বাড়ছে, কিন্তু বাস্তব ছবি একেবারে উল্টো। আমদানির এই নজিরবিহীন পরিমাণ স্পষ্ট বলছে ভারতের অর্থনীতি বিপর্যস্ত। কোথাও সেই সক্ষমতা নেই যে বিশ্বমঞ্চে ডঙ্কা বাজবে, তবু মিথ্যে তথ্য আর সাজানো মতামতের উপর দাঁড় করানো মোদির ভাবমূর্তি সাধারণ মানুষকে বিশ্বাস করাচ্ছে যে মোদির জন্যই ভারত বিশ্বমঞ্চে সবচেয়ে উঁচুতে। এই তথ্য সত্যিকে ঢাকে না, কারণ দেশের গণতন্ত্র এখন একাধিক বিশেষজ্ঞের ভাষায় ম্যানেজড ডেমোক্রেসি, যেখানে শাসকের বাস্তুতন্ত্রের সামনে বিরোধীরা ক্রমশ দুর্বল হচ্ছে। তাদের সামনে থেকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে অবশিষ্ট আর কিছু নেই। আর অন্যদিকে দুর্দণ্ড প্রতাপ শাসক কিছু না করলেও বাস্তবের সংখ্যাগুলো দেখিয়ে দিচ্ছে দেশের অবস্থা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে। শাসক লাগাতার জিতে চলেছে। আপনারা বিষয়টি নিয়ে একটু ভেবে দেখুন। এটা শুধু অক্টোবর মাসের আমদানির হিসেব। এবার যদি ভারতের রফতানির দিকে তাকান, 2024 সালের অক্টোবরের তুলনায় অনেক কম, মাত্র 34 বিলিয়ন ডলার। গত বছরের অক্টোবরের চেয়ে প্রায় 4 বিলিয়ন ডলার। টাকার হিসেবে 33,920,000 টাকা কম। খোদ কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে 2025 সালের অক্টোবর মাসে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 41 বিলিয়ন ডলার। টাকার হিসেবে 36.28 লক্ষ কোটি টাকা। এক মাসের হিসেবে ধরলে এই অঙ্ক দেশের ইতিহাসে সর্বাধিক ট্রেড ডেফিসিট, বাংলায় যাকে বলা হয় বাণিজ্য ঘাটতি। অনিবার্যভাবেই প্রশ্ন ওঠে, এত বড় ট্রেড ডেফিসিট হলো কিভাবে? অর্থনীতিবিদদের ব্যাখ্যা, গত বছরের তুলনায় অস্বাভাবিক পরিমাণে সোনা রূপো কেনা হয়েছে। আর এর কারণ শুধু উৎসবের মরশুম নয়, বিনিয়োগকারীরা ভারতের অর্থনীতির ভবিষ্যৎকে অনিশ্চিত মনে করছেন। তাই নিরাপদ আশ্রয় খুঁজে তারা সোনার উপর দিকে ছুটছেন। ফলাফল,
গত বছরের তুলনায় 3 গুণ বেশি সোনা এবং 5 গুণ বেশি রূপো বিদেশ থেকে আমদানি হয়েছে। আর এই অস্থিরতার মূল কারণই হলো ভারতের অর্থনীতির ভবিষ্যৎ অনিশ্চিত। সেই অনিশ্চয়তা থেকে বাঁচতে সবাই টাকা ঢালছে এমন জায়গায় যেখানে অন্তত নিরাপত্তা আছে। দ্বিতীয় বড় কারণ ভারতীয় মুদ্রা। টাকা প্রতিদিন ডলার সাপেক্ষে দুর্বল হচ্ছে, টাকার পতন থামছে না, ফলে তা বাণিজ্য ঘাটতিকে আরো তলানিতে নামিয়ে দিচ্ছে। আপনারা জানেন, দেশের মোট চাহিদার 80% জ্বালানি তেল আমাদের কিনতে হয় বিদেশ থেকে, কিনতে হয় ডলারে। গত 22শে আগস্ট $1 মানে ছিল 87 টাকা 23 পয়সা। 24শে নভেম্বর সেটাই বেড়ে 90 টাকা ছুঁই ছুঁই, মানে মাত্র 2 মাসে টাকার দর কমেছে প্রায় 2%। এপ্রিল মাসের ডলার সাপেক্ষে টাকার দর ছিল প্রায় 85 টাকা, এখন তা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 90 টাকা। হয়তো সেদিন আর বেশি দেরি নেই যেদিন দেশের বাজারে পেট্রোল আর ডলার সাপেক্ষে টাকার দর এক হয়ে যাবে। অর্থাৎ টাকা ধারাবাহিকভাবে পড়ছে, টাকা যত পড়বে আমদানির খরচ তত বাড়বে, এবং সেটাই এখন ট্রেড ডেফিসিট ফুলে ফেপে ওঠার অন্যতম কারণ। আমদানি বাড়ে কেন? সোজা উত্তর, দেশে তৈরি পণ্যের অভাব। শিশুর খেলনা থেকে দীপাবলির আলো সবই প্রায় বিদেশি মাল। আমদানিতে লাগাম পড়ার কোনো লক্ষণই চোখে পড়ছে না। চোখে যেটা পড়ছে সেটা শুধু শাসকের মুখে আত্মনির্ভর ভারতের স্লোগান। 2024 থেকে 25 অর্থবর্ষে, মানে 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31শে মার্চ পর্যন্ত ভারতের বাণিজ্যিক ঘাটতির পরিমাণ ছিল $94.41 বিলিয়ন। টাকার হিসেবে 8,35,528 কোটি 50 লক্ষ টাকা। ভাগ্যিস আমেরিকাতে ঢালাও পণ্য রপ্তানির সূত্রে এই ঘাটতিতে তবু কিছুটা ভারসাম্য ছিল। শুধু চীনের সঙ্গে গত অর্থবর্ষে আমাদের বাণিজ্যিক ঘাটতির পরিমাণ ছিল $99.2 বিলিয়ন। বিশেষ করে ইলেকট্রনিক্স, সোলার প্যানেল এবং ফার্মাসিউটিক্যালসে চীন থেকে গত বছর আমাদের আমদানি বেড়েছিল $113.45 বিলিয়ন, মানে 10,40,325 টাকা। ট্রেড ডেফিসিটের তৃতীয় বড় কারণ ভারতের ওপর আমেরিকার মোট 50% আমদানি শুল্ক। মুখে আমাদের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প ডিয়ার ফ্রেন্ড বললে কি হবে? এত চড়া ট্যারিফ আমেরিকা একটুও কমায়নি। ফলে ভারতের কূটনীতি এবং বিদেশ নীতি দুটোরই পরাজয় স্পষ্ট। এর ফল কি হলো? যেসব মার্কিন সেক্টরে বিপুল পরিমাণে ভারতীয় লেবার ইনসেন্টিভ পণ্য বিক্রি হতো, সেগুলো ধপ করে কমে গেছে। সেই কারণেই ভারতের হ্যান্ডলুম, বস্ত্র, টেক্সটাইল এবং রেডিমেড পোশাক, ইঞ্জিনিয়ারিং পণ্য, জেনেরিক মেডিসিন, দামি নকশাদার গয়না এবং রত্নশিল্প, ভারতের শ্রমনিবিশ সব সেক্টরের গ্রাফ হু হু করে নিচে নামছে। আপনার মনে সরল একটা প্রশ্ন জাগতেই পারে, বাণিজ্য ঘাটতি হলে ক্ষতি কি হয়? এক কথায় সবচেয়ে বড় আশঙ্কা বিপুল আকারে চাকরি হারানোর ধাক্কা লাগতে চলেছে ভারতে। আমদানি বাড়ছে তার চতুর্থ বড় কারণ, যেসব পণ্য ফিনিশড প্রোডাক্ট, তাদের ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট মানে মধ্যবর্তী উপকরণ, আরও ভেঙে বললে যেটা ফিনিশড প্রোডাক্টও নয় আবার কাঁচা মালও নয়, বিদেশে সেই সব অনেক সস্তায় পাওয়া যায়। এর ফল কি হচ্ছে? আরও বেশি করে ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট বিদেশ থেকে আনা হচ্ছে, যাতে ফিনিশড প্রোডাক্টগুলো রপ্তানি বাজারে টিকে থাকতে পারে, অথবা দেশীয় বাজারে সস্তায় বিক্রি করে প্রতিযোগিতা বজায় রাখা যায়। জলজ্যান্ত উদাহরণ যেমন মোবাইল ফোন, এর 70 থেকে 80% কম্পোনেন্ট এখনো বিদেশ থেকেই আসে। এরপর আছে ওষুধ শিল্প, এখানেও মূল কম্পোনেন্ট বিদেশ নির্ভর। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জেনেরিক ওষুধ রপ্তানিকারক হলেও তার ফার্মাসিউটিক্যাল শিল্পের প্রায় 70 থেকে 90% অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা সংক্ষেপে এপিআই এবং কি স্টার্টিং ম্যাটেরিয়ালস বা সংক্ষেপে কেএসএম চীন থেকে আমদানি করতে হয়। এরপর আছে সোলার প্যানেল। গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি লিমিটেড হলো বর্তমান ভারতের সৌর বিদ্যুতের মাঠে প্রধান খেলোয়াড়। এরাই দেশের সবচেয়ে বড় অচিরাচরিত বিদ্যুৎ কোম্পানি, যার মধ্যে সৌরশক্তির অংশ প্রায় 70 থেকে 80%। সৌরশক্তির মূল উপাদান সোলার বা সৌর প্যানেল, এটার কম্পোনেন্টও বিদেশ নির্ভর। আদানি গ্রিন এনার্জির সাধের প্রজেক্ট গুজরাটের কচ্ছ জেলায়। পাকিস্তান সীমান্ত থেকে 10 কিলোমিটার ভেতরে খাবড়া সোলার পার্কের প্রায় 50% উপকরণ মেড ইন চায়না। এই সব মিলিয়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তা হলো অতিরিক্ত আমদানি, যার দরুন বেলাগাম ট্রেড ডেফিসিট এবং বিদেশি নির্ভরতাকে চরম পর্যায়ে ঠেলে দিচ্ছে। ফলে তথাকথিত সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে সর্বক্ষণ ধরে যে টুপিদারি বনাম তিলক ত্রিশূলের মধ্যে লড়াই জারি রাখা হয়,
তার একটা বড় কারণ বিপর্যস্ত অর্থনীতি থেকে জনগণের দৃষ্টি ঘোরানো। সোজা কথায়, ভারতের অর্থনীতি যদি বিপর্যস্ত না হতো তাহলে এরকম হাল হতোই না। ভারতের অর্থনীতি যদি সত্যিই শক্তিশালী হতো আর বিনিয়োগকারীরা যদি বিশ্বাস করতেন যে কোথাও টাকা লাগালে ভবিষ্যতে ভালো মুনাফা মিলবে, তাহলে তারা সোনা রূপায় দলে দলে বিনিয়োগ করতেন না। তারা এই ধাতুতে টাকা ঢালছেন শুধু একটাই কারণে, দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের আস্থাহীনতা। আর সোনার উপর বিপুল টাকা নিবেশ হচ্ছে বলেই এই দুই ধাতুর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। ভারতের অর্থনীতি যদি এমন হতো যেখানে চাহিদা প্রবল আর সেই চাহিদা মেটানোর মতন উপাদান থাকতো, তাহলে টাকা এভাবে গোত্তা খেয়ে পড়ে যেত না। কিন্তু বাস্তব হলো বেকারত্ব ভয়ঙ্কর, মানুষের আয় নেই, ফলে বাজারে পণ্য বিক্রি হচ্ছে না, পরিষেবা বিক্রি হচ্ছে না, না দেশীয় বাজারে না আন্তর্জাতিক বাজারে। আর এই দমবন্ধকর পরিস্থিতির ফলেই টাকা আরো দুর্বল হয়ে পড়ছে। ফরেক্স রিজার্ভের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সোনা, আর সেখানেও আমাদের লাল সংকেত উকি দিচ্ছে। সম্প্রতি ভারতে সোনার রিজার্ভ কমেছে 195 মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে এই মুহূর্তে এই দেশে যা সোনা আছে তার মোট মূল্য দাঁড়িয়েছে 101.53 বিলিয়ন মার্কিন ডলার। অর্থনীতি যখন এমনই দিশেহারা অবস্থায়, ভারতীয় অর্থনীতির দুর্বলতা যখন বিশ্বজুড়ে প্রকাশ পাচ্ছে, আর এই মাসে আমদানির রেকর্ড ভাঙা ঊর্ধ্বগতি যখন দেশকে আরো ঝুঁকিতে ফেলছে, তবুও শেষ পর্যন্ত যে বিস্ময়কর সত্য সামনে আসে তা হলো যেই শাসক রাজনৈতিক গোষ্ঠী বারবার নির্বাচনে জিতেই চলেছে। জিতছে কেন? অনেক রাজনৈতিক বিশ্লেষক শাসকের গুড বুকে আসতে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চান যে এই রাজনৈতিক শাসককে ততক্ষণ পরাজিত করা যাবে যতক্ষণ তাদের শক্তি সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মাবে। কি সেই শক্তি? তারা বোঝাতে চান এটা শুধুমাত্র বিজেপি বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা আরএসএস নয়, তাদের অপরাজেয় হয়ে ওঠার 4টি চাবিকাঠি। 1, তাদের আদর্শগত ভিত্তি অর্থাৎ হিন্দুত্ব। 2, মোদী কথিত নিও ন্যাশনালিজম বা ভারতকে বিশ্বগুরু বলে ধারণা তৈরি। 3, ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের সূত্রে হিন্দিতে যাকে বলে লাভার্থী শ্রেণীর উদ্ভব। 4, সাংগঠনিক এবং টাকার যুগ্ম পেশি শক্তি। তবে এই সব তাত্ত্বিক ব্যাখ্যার আড়ালে একটা নির্লজ্জ সত্যকে চাপা দেওয়া হচ্ছে। একটা রাজ্যে খেটে খুঁটে কয়েকজন সাংবাদিক 14 লক্ষ ডুপ্লিকেট ভোটারের অস্তিত্বকে সামনে এনে দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা রাস্তায় নেমে প্রচার করছেন, মঞ্চে দাঁড়িয়ে ডুপ্লিকেট ভোটের প্যাটার্নটা হুবহু বলে দিচ্ছেন, নির্দিষ্ট কেন্দ্রে 1 লক্ষ ভুলভাল ভোটারের অস্তিত্ব প্রমাণ করে দিচ্ছেন। অতীতে ত্রিপুরা, বিশেষত বাংলায় বামফ্রন্ট যে সায়েন্টিফিক রিগিং শুরু করেছিল, আজকের পশ্চিমবঙ্গের তৃণমূল তাতে সিদ্ধহস্ত হলে দেশের গোটা হিন্দি বলয়ে বিজেপি তার সিদ্ধপীঠ। মৃত অন্য রাজ্যে চলে যাওয়া বা ডুপ্লিকেট ভোটারদের নাম চিহ্নিত করে তাদের হয়ে ভোট দিয়ে আসার বামফ্রন্টের শুরু করা খেলাটাকে তৃণমূল বাংলায় রপ্ত করে ফেলেছে ঠিকই, কিন্তু নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন আশীর্বাদ নিয়ে বৃহত্তম ময়দানে এই খেলাটাকে গেরুয়া শিবিরের মতন শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেনি। তাই নির্বাচনী বিশ্লেষকদের একটা অংশ সোজা সাপটা বলছেন ভারতের গণতন্ত্র এখন ম্যানেজড ডেমোক্রেসি। এই কথার কাছাকাছি বাংলা প্রতিশব্দ হতে পারে ব্যবস্থাপিত গণতান্ত্রিক ব্যবস্থা। এখানকার নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি, সিবিআই সবকিছুই ক্ষমতার নিখুঁত কোরিওগ্রাফি মেনে চলছে। ক্ষমতাসীন দল চাইলে ভোটের আগে যে কোনো কর্মকাণ্ড সেরে ফেলতে পারে। ভোট চলাকালীন জনমুখী প্রকল্পের নামে বৃহত্তর মহিলা ভোট ব্যাংকে 10,000 টাকা করে পাঠিয়েও দিতে পারে। বিহারে তো সেটাই দিয়েছে, তার আগে মহারাষ্ট্রে দিয়েছে। 10,000 টাকার এই অঙ্কটা হয়তো আগামী দিনে বাড়তে বাড়তে 10 লক্ষ, এমনকি আচ্ছে দিন আসার প্রতীকী 15 লক্ষেও পৌঁছে যেতে পারে। মহিলাদের ব্যাংকে ভোটের সময় যতই টাকা ঢুকিয়ে দেওয়া হোক না কেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে 2024-এর লোকসভা ভোটের ফলাফলের পর থেকে বিহারের নির্বাচন পর্যন্ত দেশের বেসরকারি ক্ষেত্রে প্রায় 42% চাকরি কমে গেছে, আর সরকারি চাকরি কমেছে প্রায় 78%। 100 ভাগ সরকারি চাকরি যদি সূচক হয়, তাহলে গত 1-1.5 বছরে কমে গেছে তার 78 ভাগ। তবু আশ্চর্যের ব্যাপার হলো এরপরেও শাসক পক্ষ নির্বাচনে অপরাজেয়। ভারতের অর্থনীতি দুর্বল, এই কথা এখন আর গোপন কিছু নয়। কাজ নেই, আয়ের পথ সংকুচিত, বাজারে চাহিদা নেই বলে সরবরাহ থমকে আছে। টাকা খরচ করতে না পারা মানুষের দেশে রপ্তানি ধুঁকছে, আমদানি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বাণিজ্যিক ঘাটতি, মুদ্রা দুর্বল হচ্ছে, তারপরও বিনিয়োগকারীরা সোনার উপর দিকে ঝুঁকছে, উৎপাদন নয়। তাহলে প্রশ্ন উঠবেই, এত কিছুর পরও ক্ষমতাসীন গোষ্ঠী বারবার বিপুল ভোটে জিতে যায়। গণতন্ত্রের কোন প্রান্তে দাঁড়িয়ে আমরা ভোট দিচ্ছি?
নির্বাচন কমিশন নিরপেক্ষ? যখন এই ন্যারেটিভটাই সন্দেহের মুখে, যখন কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে, যখন নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে যে কোনো পদক্ষেপ সরকার নির্বিঘ্নে করিয়ে দিতে পারে, তখন কি এটাকে আর খাঁটি গণতন্ত্র বলা যায়, নাকি পরিচালিত গণতন্ত্রের চকচকে মোড়ক? সবশেষে অস্বস্তিকর হলেও জরুরি কিছু প্রশ্ন। এটা কি সত্যি জনগণের সিদ্ধান্ত, নাকি সিদ্ধান্তের নামে সংগঠিত এক ব্যবস্থার সাজানো ফল? এটা কি ভয়, প্রচারের প্রোপাগান্ডা, বিরোধীদের ভাঙন, নাকি পুরো ব্যবস্থাটাই এমনভাবে ঘুষের বেদির উপর সাজানো যাতে ক্ষমতার পুনরুৎপাদন নিশ্চিত হয়? আমরা কি সত্যিই ভোট দিচ্ছি, নাকি কেবল আনুষ্ঠানিকতা পালন করছি? ফল যদি আগেই ম্যানেজ থাকে, তাহলে আমাদের ভোটের মূল্য আসলে ঠিক কতটা? সুতরাং উপসংহার একটাই, অর্থনীতির পতন যত ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর হলো এমন এক রাজনৈতিক বাস্তবতা যেখানে ব্যর্থতার মাঝেও ক্ষমতা আরাম করে টিকে থাকে। এটাই পরিচালিত গণতন্ত্রের সবচেয়ে কঠিন, সবচেয়ে দগ্ধ সত্য। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।